সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, জেলা প্রশাসক সম্মেলন চলছে। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিস্তা নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে তিস্তা পারে বিএনপির ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু। এসব বিষয়সহ আরও কিছু চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা একটু গতকালকেই শুরু হয়েছে ডিসি সম্মেলন, এটি প্রতি বছরই হয়। তো স্যার, আপনি তো প্রশাসনে ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পোর্টফোলিওতে ছিলেন, তো এই ডিসি সম্মেলন আসলে কেন করা হয়, এর ফলাফলটা আসলে কি? আমরা কিন্তু আসলে সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারি না যে ঘটা করে ৩-৪ দিন ধরে ৬৪টা জেলার জেলা প্রশাসকরা ঢাকায় আসেন, বিভিন্ন সেশন হয়, কিন্তু পরবর্তীতে এটা কতটুকু আসলে মাঠ পর্যায়ে এই নির্দেশনাগুলো গভর্নমেন্ট থেকে যেগুলো দেয়া হয় সেগুলো প্রতিফলিত হয় বা সঠিকভাবে সেবাটা পায় জনগণ? মানে কোনো এইবার থেকে ওইবার চেঞ্জ পাওয়া যায় না, কিন্তু প্রতি বছরই তো হচ্ছে। ধন্যবাদ। আপনার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যখন বিদেশ যায় তখন লাইন ধরে এয়ারপোর্টে অনেকে যায় না। কেন যায়? তাদের কি কাজ থাকে? 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে মন্ত্রী, উপদেষ্টা সবাই কেন যায়? একটা প্রোটোকল, আনুগত্য প্রকাশের মোক্ষম জায়গা, সেটা একটা যেতে হয়, গেলে অনুগত আছে সেটা বোঝা যায়, সেটা হয়। আর ঠিক এটাও আপনার প্রশাসনের মধ্যে সরকারের কর্তৃত্বের জন্য জানান দিতে হয়। কিছু জিনিস আছে আপনার বাচ্চা হইলে তো এমনি সবাই খোঁজ খবর জানায়, তারপর আজান দেয়, আরও কিছু লোকে শুনে। প্রশাসনের লোকজনকে মোবিলাইজ করার জন্য, সময়ে সময়ে তাদেরকে চাঙ্গা করার জন্য, তাদের ভিতরের কোনো কিছু থাকলে সেগুলা প্রকাশের সুযোগ দেওয়ার জন্য এই সম্মেলনটা লাগে। আরও কিছু দেখবেন এরকম হয়, যেমন কিছু কমিটি আছে সেগুলাতে আলাপ হয়, সেক্রেটারিজ কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ ইমপ্রুভমেন্ট কিছু ইস্যু নিয়ে হয়, আবার সরকার প্রধান সচিবদের সাথে বসে সেটা হয়। এগুলো প্রশাসনের বিভিন্ন ক্রাইটেরিয়া সিস্টেমের মধ্যে এক একটা অনুষঙ্গ। তো ধরেন এই গোটা সমস্ত 64 জেলার ডিসি আসলো, সমস্ত উপদেষ্টারা তাদের কিছু দিক নির্দেশনা দিল, সরকার প্রধান কি চমৎকার একটা ভাষণ দিলেন, সেটা কিছু এনার্জাইজ করা হলো। এতে একেবারে কিছু হয় না বললে হবে না, কিছু আসর যদি হয়, একটু যদি চেঞ্জ হয়, তাহলে তো সেটা একটু লাভ হয়। আর মাঠ পর্যায়ে যারা জেলার দায়িত্বে থাকেন তারা তাদের নিজস্ব বলয় থেকে একজন একটা নতুন নতুন দাবি পেশ করে। এর মধ্যে সরকারের কাছে যেগুলো ভালো মনে হয় কিছু সেগুলো গ্রহণ করে। এই দাবিগুলো সবটা জনগণের জন্য হয় এটা ভাববেন না, এটা নিজেদের স্বার্থের জন্য, গোষ্ঠী স্বার্থের জন্য হয়, নিজেদের আখেরের জন্য কিছু চায়, উর্বর চিন্তাভাবনা অনেকেরই থাকে। আর যেটা বললেন বাস্তবায়ন, এখানে যত দাবি আসে প্রথম যা করা হয় সবগুলো কিন্তু ক্যাবিনেট ডিভিশন এখানে আলোচনার জন্য প্লেস করে না, তারা আবার স্ক্রুটিনি করে সম্মেলন আগে। তো সেগুলোর উপর আলাপ হয়, কিছু কিছু সিদ্ধান্ত নেয়, আবার কিছু সিদ্ধান্ত সরকার এখানে আবার জানিয়ে দেয় যে এইগুলো আমরা মেসেজ দিয়ে দিলাম। যেমন এবারও তো ভাষণের মধ্যে একটু মেসেজ দিল, এটা করবেন ওটা করবেন, দুর্নীতিটা বড় করে বন্ধ করতে হবে। তারপরে পাসপোর্টের একটা নতুন ঘোষণা দেওয়া হলো যে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। প্রশাসন চলতে হলে জানাশোনার জন্য, দেখাশোনার জন্য কতগুলো অ্যাভিনিউজ থাকে। দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট অ্যাভিনিউ বলতে পারেন আর কি, সম্মেলন করাটা। ধন্যবাদ। আমরা অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে জানতে চাই যে এটি যদিও গতকালকের বিষয় প্রধান উপদেষ্টা বললেন এবং এটি খুবই পাবলিক ওরিয়েন্টেড বিষয়, এই যে পাসপোর্টের ভেরিফিকেশন তুলে দেওয়া, কারণ ভেরিফিকেশন নিয়ে প্রচুর হয়রানি হয়। একেবারে এটি ঢালাওভাবে মন্তব্য করলেও জিনিসটা কিন্তু এর কোনো এটি একেবারেই 100% এরকমই সত্য যে
প্রায় 100%-এর কাছাকাছি হয়রানি হয় ভেরিফিকেশনের ক্ষেত্রে। কিন্তু এটির অন্য একটা সাইডও আছে, বিশেষ করে আজকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি বলেছেন এবং গণমাধ্যমগুলোতেও এসছে গতকালকের ওই বক্তব্যের পরে, যে যেহেতু আমাদের প্রচুর রোহিঙ্গা জনগোষ্ঠী আছে যারা যদি এনআইডি এবং জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের এক ধরনের সুবিধা হলো কিনা স্যার, আপনি যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের পাসপোর্ট ইস্যু করা, জনদুর্ভোগ, জনহয়রানি, পাসপোর্ট কেন্দ্রিক দুর্নীতি, সেগুলো আমাদের সকলেরই জানা এবং আমরা যারা পাসপোর্টধারী তাদের প্রত্যেকেরই কম বেশি কিছু নেতিবাচক অভিজ্ঞতা আছে পাসপোর্ট কেন্দ্রিক। কারণ আমরা সমাজের সুবিধাভোগী মানুষ হিসাবে আমাদের হয়তো অভিজ্ঞতাটা কম, কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের যারা এই অর্থনীতিতে রক্ত সঞ্চালনের ভূমিকাটা পালন করেন, সেই যে আমাদের বিদেশে প্রবাসী যে কর্মী বাহিনী যারা যায়, তারা যখন একটা পাসপোর্ট করে, তাদের গ্রামের একটা সাধারণ মানুষ তাদের কি ধরনের হয়রানি হয় এটা সকলেই কম বেশি জানি। এবং আপনি এটাকে বলেছেন, ঢালাইভাবে বললেও এটি হলো বাস্তবতা। এবং এই হয়রানির যতগুলো মানে পদ্ধতি পাসপোর্টের ক্ষেত্রে ছিল, এটার মধ্যে একটা হলো পুলিশ ভেরিফিকেশন। এবং এমন খুব কম লোকেরই অভিজ্ঞতা আছে যারা এই পুলিশ ভেরিফিকেশনটা পার হওয়ার জন্য তাদের বাড়তি ট্যাক্সের থেকে কিছু টাকা গুনতে না হয়। তো দৃশ্যত মনে হয় যে এই ধরনের একটা হয়রানিমূলক ব্যবস্থা থেকে নাগরিক সমাজ মুক্তি পেল। তবে আপনি যে কোনো ভালো ব্যবস্থার সাথে সাথে কিছু তো সংকট থাকে, সেই সংকটের উত্তরণের জন্য পন্থা পথ সেটাও কিন্তু অনুসন্ধান করতে হয়। আপনি যেটা বললেন রোহিঙ্গা জনগোষ্ঠী, আজকে আমি ঠিক ভেতরে পড়ে দেখিনি যে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন না হলেও মানতে হবে 4 নির্দেশনা। এই নির্দেশনাগুলো কি আমি আসলে পড়ে দেখিনি। তো আমি মনে করি যে এই নির্দেশনাগুলো নিশ্চয়ই এই পুলিশ ভেরিফিকেশনের যদি আমাদের রহিত করা হয়, সেই ক্ষেত্রে আমাদের যে সেফগার্ডগুলো দরকার লাগবে, সেই সেফগার্ডটা সেইখানে অবশ্যই নির্দেশিত আছে। আর আমাদের এই যে রোহিঙ্গাদের পাসপোর্ট, সেটা তো পুলিশ ভেরিফিকেশনের দৃষ্টি এড়িয়ে অথবা পুলিশ ভেরিফিকেশনকে ম্যানেজ করেও কিন্তু আমাদের অনেক রোহিঙ্গারা আমাদের পাসপোর্ট নিয়ে তারা কিন্তু বিদেশে গেছে, নানা অপকর্মের সাথে যুক্ত হয়েছে। সেইগুলো আমরা আপনাদের গণমাধ্যমের কল্যাণেই আমরা সেগুলো অবহিত আছি। এখন আমাদের যে নতুন পদ্ধতিটা চালু হতে যাচ্ছে এবং সেইখানে প্রথমেই যেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে আপনি যেটা বললেন যে সেটাও একটা আশঙ্কা যেখানে আছে, সেই আশঙ্কাটা প্রতিহত করার জন্য আমাদের একটা উপায়, পথ, পদ্ধতি সেইগুলো অবলম্বন করা দরকার। এবং সেটা আমরা ধারণা করি যে সরকারের যারা আছেন বা সংশ্লিষ্ট যারা আছেন সেটাকে মানে তারা বিচার বিবেচনা করবেন। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা মনে করি যে পাসপোর্ট লাভের জন্য মানুষের যে নানা রকম হয়রানি ভোগান্তি হয়, এটা থেকে একটা বড় ভোগান্তি থেকে এই পুলিশ ভেরিফিকেশনের যদি রহিত করা হয় তাহলে মানুষ হয়তো বাঁচতে পারে। তো সামনেই এটার বোঝা যাবে যে এটার ইতিবাচক মানে প্রভাব কি পড়ে এবং এর জন্য নতুন করে কি সংকটের মুখোমুখি আমাদের হতে হয়। আমরা সামনে হয়তো এটা যখন বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে তখন হয়তো আমরা বুঝতে পারবো আর কি। ধন্যবাদ স্যার। স্যার, তিস্তা নদী রক্ষা আন্দোলন, বিএনপি একটা কর্মসূচি দিয়েছে এবং আজকে এটি শুরু হয়েছে, আগামীকালকে শেষ হবে। তিস্তার রক্ষার জন্য তারা এই অবস্থান কর্মসূচি করছে এবং তাদের আশেপাশের যত জেলা আছে বিএনপির নেতাকর্মীরা 48 ঘন্টা তিস্তা পারে অবস্থান করবেন, সেখানে নিজেরাই রান্নাবান্না করে খাওয়া হচ্ছে এবং কালকে এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এটি শেষ করবেন, ক্লোজিং করবেন। তো স্যার, কি মনে হয় যে এই আন্দোলন কতটুকু আমাদের তিস্তাকে বাঁচানোর জন্য, পানি আনার জন্য জি 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 সেটাই বলেছেন আর কি। শুনেন, একটা মৌসুম যখন আসে এক একজন এক এক নিয়তে সে মৌসুমে যায়। বাজাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাজাদের জন্য এখন মাঠ দখলে রাখার অনেক কলা কৌশল তারা চালাচ্ছে। তার মানে এটি কি আসলে নদীর জন্য না? আসলে প্রথমে একটা কর্মী সম্মেলন সব জায়গায় 31 দফার প্রচারের জন্য হচ্ছে এবং আমি প্রথম মিরপুরে রূপনগর ওই যে ওখানে
মিরপুরে একটা সম্মেলন হইল, মিরপুরে আপনার ওই সম্মেলনে আমি গিয়েছিলাম। আমার কিউরিসিটি, আমি সব পার্টির জনসভা বা এরকম সম্মেলনে একটু বাইরের থেকে হলে যাই। তো গিয়ে যাওয়ার সময় আমি পথে দেখলাম যে সেখানে রাস্তাতে যত পোস্টার, আগে তো একটা পোস্টারও তাদের দেখা যেত না, এখন সমস্ত তারেক রহমান, বেগম ম্যাডামের বিভিন্ন সময়ের ছবি, এবং কি আরাফাত রহমান কোকো, তারও বিভিন্ন আছে। আর প্রত্যেকটা এর মধ্যে এক একটা দফা করে এরকম 31 দফাগুলো লেখা আছে। এই প্রচারগুলো একটা সুবিধা আছে, এটা ইনসিডেন্টালি যেহেতু আমি 15-16 বছর থেকে ওখানে আসি, কিছু ছেলেপেলের চিনলাম, দেখলাম। তা আমি জিজ্ঞেস করলাম, এ বাবারে, সেদিন না দেখলাম তোর গড়ে ও মুখের মিছিলে গেলি, আওয়ামী লীগের কাউন্সিলর সেখানে তার পিছনে ঘুরঘুর। তো ওরা বলে যে স্যার, আমরা তো হাদিয়া পাই, যেখানে খুশি সেটাতে যাই। আর যারা এখন আগের নিষিদ্ধ ঘোষিত বা যাদেরকে বলছে চিহ্ন রাখবে না, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এদের যে কর্মী সমর্থক বেশিরভাগই তো আবার একদিকে না একদিকে যাবে। তো সেখানে দেখা হলো ভোটের জন্য, প্রচারণার জন্য, মাঠ দখলে রাখার জন্য এক একটা কৌশল থাকে। এর মধ্যে তিস্তারটাও সেটার একটা অংশ। এটা পুরো সেটার জন্য হয়েছে তাই না, দেশপ্রেম দেখানোর জন্য। যদি সেন্টিমেন্টটা থাকে অ্যান্টি ইন্ডিয়া কিছু বলতে পারলে পপুলারিটি বেশি হবে। তার মধ্যে আবার জামাতের সাথে তাদের বাজাদের দোস্তালি ছিল সব সময়, এখন জামাত বোধহয় একটু গড়বড় করতেছে মনে হইতেছে। তাহলে তাদেরকেও একটু কাউন্টার করার জন্য এরকম কিছু পলিসি দরকার হয়। এটার মধ্যে শুধু বাজার যায় নাই, তাদের সমমনা অন্য কিছু দলও তো গেছে। বাম বাম ডাইন কী কী থাকে আরও কিছু, সেগুলোও গিয়েছে। এটার একটা প্রভাব তো থাকবে, একটা প্রভাব থাকবে। ইন্ডিয়া ক্লিয়ারলি এখন বুঝবে যে এটার জন্য একটা চাপ তো সৃষ্টি হচ্ছে রাজনৈতিকভাবে, নাম্বার ওয়ান। দৃশ্যত এটা আসবে। দৃশ্যত শব্দটা উনি ভেরি ট্যাক্টফুলি শিক্ষক হিসেবে ব্যবহার করছেন পাসপোর্টের বিষয়ে। হ্যাঁ, এগুলো ছোট ছোট শব্দের মধ্যে জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে, এগুলো আমরা কুলে উঠতে পারি না। শিক্ষক মহোদয়েরা এটা ভালো পারেন। তো এটা এখনই তো একটা সারা পৃথিবীর নিউজের মধ্যে আসতেছে না তিস্তার পানির জন্য, এটার একটা ইম্প্যাক্ট আছে। এতে বাজারদের একটা লাভ প্রথমে হইল যে তারা দেশের জন্য খাটছে, করছে। দ্বিতীয় জিনিসটা হইল এটার দ্বারা কর্মী মোবিলাইজ করা, ওই এলাকার মানুষকে চাঙ্গা করা, সেটা আর একটা কাজ হয়ে যাচ্ছে। তৃতীয় হইল দৃশ্যত বা আপাতত যেগুলো আমরা বুঝি, অনেকে ঠাট্টা করি বলে যে খমিনি হয়ে আসবে তারেক জিয়া বাইরের থেকে, তার প্রচার প্রসারের জন্য তো এখন এটা আরেকটা মোক্ষম জিনিস, সে ভাবি প্রধানমন্ত্রী। তো উদ্দেশ্য অনেকগুলোই থাকে, কিন্তু নেট রেজাল্ট অ্যাট দ্য এন্ড যেটা বলবেন যে ইন্ডিয়া থেকে আপনি পানি পাবেন কি না, সেই ক্ষেত্রে আমার একটু হার্শ কমেন্ট আছে। সেটা হইল, ইন্ডিয়া যদি মনে করে যে সে তার বেশি পানি হয়ে গেছে, একটু ছেড়ে দিলে ক্ষতি হবে না, তখন এই বন্ধুত্বের মতো করে এটা হয়তো বলবে। আর নাহলে গতবার বন্যা হলো যে না, বিনা নোটিশে ছেড়ে দিল, সেটা করবে। কারণ ইন্ডিয়া কোনো সময় কোনো অবস্থায় তার সামান্যতম স্বার্থ স্যাক্রিফাইস করে বাংলাদেশের জন্য কিছু করবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। অতএব এটার ইমপ্যাক্ট ইন্ডিয়াকে ওই পলিটিসাইজড হইতে বাইরে আমাদের এখানে জনমত গঠনের জন্য, বাজারের পক্ষে আকর্ষণ বাড়ানোর জন্য, সেগুলার প্রচার প্রসারে কাজে আসবে। কিন্তু ইন্ডিয়ার উপর এটার কোনো আসর হবে না, হবে না। এই জন্য যদি হতো তাহলে অনেক আগে হইতো। আর ইন্টারন্যাশনালি এই জাতীয় সমাবেশ, মাওলানা ভাসানী ফারাক্কা মুভমেন্টের জন্য গেল না, গিয়েছে তো। তো ইন্টারন্যাশনালি এইগুলোতে কেউ তেমন মাথা ঘামায় না, এটা আপনি খেয়াল রাখেন। যদি ঘামাইতো তাহলে গাজা ফিলিস্তিনিদের এই দশা হতো না। জাতিসংঘ একটা ক্লাবের মতো, এরা আড্ডা দিয়ে বসে, আমেরিকা পয়সা বন্ধ করলে এটারও কাজকর্ম বন্ধ হয়ে যাবে। অতএব ওই দিক থেকে আমি কিছু আশাবাদী নই। অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আসতে চাই যে এটি তো বাংলাদেশ ভারতের একটা রিলেশনশিপের বিষয় আছে, যেহেতু নদীটার উজান পার্টে ইন্ডিয়ার মধ্যে আছে। তো
এর বাইরে আরেকটা জিনিস যে গতকালকে কিন্তু একটি বৈঠক হয়েছে বাংলাদেশের এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে, জয়শঙ্কর এবং তৌহিদ হোসেনের মধ্যে। তো এটি তাদের দ্বিতীয় বৈঠক। এর মধ্যে বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন, দুই পররাষ্ট্র সচিবের মধ্যেও একটি বৈঠক হয়েছিল। তো এই তিনটি বৈঠকেই একই ধরনের কথাবার্তাই এসছে, যে বিষয়টা এরকম যে রিলেশনশিপটা আসলে দুই পক্ষই অ্যাডমিট করছে যে রিলেশনশিপটা যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় নেই, এর থেকে একটু খারাপ শেপে আছে, কিন্তু তারা ভালো করার জন্য দুই পক্ষই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো স্যার আপনি বলেন যে 6 মাসে আসলে কতটুকু দুই পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে এই রিলেশনশিপ ভালো করার জন্য? দেখুন, যেহেতু আমরা প্রতিবেশী, আমরা খুব লম্বা একটা সীমান্ত শেয়ার করি দুই দেশ পরস্পরের মধ্যে, তো দুই দেশের স্বার্থ কিন্তু পারস্পরিক সংশ্লিষ্টতা আছে এবং আমরা ইচ্ছা করলেই তো আর সরে যেতে পারবো না, প্রতিবেশী বদলানো যায় না। স্যার সেই আলোকে বলবেন। যেটা আপনি বলছিলেন যে ভারত এবং বাংলাদেশের সাথে আমাদের তো একটা ঐতিহাসিক সম্পর্ক আছেই, এবং এই সম্পর্ক গত 54 বছরে নানা মাত্রায় এটা বিকশিত হয়েছে। ভারত প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের সাথে সম্পর্ক মানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সবসময় সম আচরণ করেছে, এরকমটা না। বাংলাদেশের সরকার পরিচালনায় কারা ছিলেন, কোন দল নেতৃত্ব দিয়েছে, সেইটার উপরও ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যেটি, সেই সম্পর্কটি মানে অনেক অংশেই নির্ভর করেছে, বিশেষ করে ভারতের পক্ষ থেকে। আপনি গত 1.5 দশকের কথা আমরা যদি বলি বা এর একটু বেশি সময়ের কথা যদি ধরি, তাহলে ভারতের আচরণের মধ্যে দিয়ে আমরা এটুকু অন্তত পক্ষে বুঝতে পেরেছি যে ভারত আসলে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক বাংলাদেশ নামক একটা দেশের সাথে সম্পর্ক রাখার চেয়ে আমরা যদি সুনির্দিষ্টভাবে বলি একটা দলের সাথে সম্পর্কের উপর গুরুত্ব দিয়েছে। মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, একটি বিষয় জাস্ট যোগ করতে চাই যে এই যে সময়কালটা বললেন 1.5 দশকের মধ্যে, এই 1.5 দশকের মধ্যে কিন্তু একটি ঘটনা আমি মনে করতে পারি যে বাংলাদেশের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে ভারত সফর করেছিলেন, এবং আমরা সচরাচর এই ধরনের সফর দেখি না, এবং সেই সফরটা কিন্তু খুব ভালো, ভারত কিন্তু খুব ভালোভাবে ওয়েলকাম করেছিল। হ্যাঁ, সেটি কিন্তু সেটি আসলে কেন পরের দিকে গিয়ে এরকম হয়ে গেল? জি, আমাদের প্রধানমন্ত্রী মনমোহন কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সেই সময়ের ঘটনাটি আপনারা বলেছেন, এবং খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেত্রী হিসাবে সেইখানে খুব উষ্ণ মানে কি বলবো যে অভ্যর্থনা জানানো হয়েছিল, এবং যেটাকে আপনি বলছিলেন যে একটা সচরাচর বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রম ছিল। কিন্তু আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারত যে মানে আমাদের যে সম্পর্কের ক্ষেত্রে যে দুটো প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্কের চেয়ে অন্ততপক্ষে গত 1.5 দশকে ভারত এটি প্রমাণ করেছে যে তারা একটি দলের সাথে সম্পর্ক, এবং আরও যদি আমরা স্পেসিফিক বলি যে একজন ব্যক্তির সাথে সম্পর্কের অধিকতর গুরুত্ব ভারত দিয়েছে। ফল হিসাবে যেটি হয়েছে যে ভারত এবং বাংলাদেশের সাথে যে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক বা আমাদের যে প্রতিবেশী সুলভ সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু বাংলাদেশের একটা মানুষের, মোট জনগোষ্ঠীর একটা বড় অংশ এর মধ্যে কিন্তু ভারত বিরোধিতার একটা মনোভাব আছে। তো এই গত 1.5 দশকের ভারতের এই একটা রাজনৈতিক দলের সাথে বা সেই সরকারের সাথে তাদের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কের যে আমাদের চরিত্রটা, বৈশিষ্ট্যটা দেখেছি, সেটা কিন্তু ভারত বিরোধী অবস্থানটাকে বাংলাদেশে আরও জোরালো করেছে। বিশেষ করে আমাদের যে গত 24 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং সেইখানে শেখ হাসিনা সরকারের পতন, এবং সেই পতনের পর প্রধানমন্ত্রী সহ তার সরকারের একটা উল্লেখযোগ্য অংশ এবং দলের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভারতে আশ্রয় প্রশ্রয়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বাংলাদেশের প্রতি, বাংলাদেশের সরকারের প্রতি তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার সম্পর্কের একটা টানাপোড়েন হয়েছে। এবং এখন যে সরকারটা আছে ক্ষমতায়, সেই সরকার ভারতের সাথে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে তারা যে ভাষায় কথা বলেছে, ভারত অন্ততপক্ষে গত 1.5 দশক 2 দশকে এই ধরনের বক্তব্য, এই ধরনের কথা শুনতে তারা অভ্যস্ত ছিল না। ফলে
ভারতের পক্ষে বাংলাদেশের এই ধরনের অবস্থান সেটা গ্রহণ করা খুব কঠিন একটা ব্যাপার হয়েছে। এবং এই কারণে আমরা দেখেছি যে আপনি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি যখন জাতিসংঘে যখন গিয়েছিলেন, সেই জাতিসংঘে বাংলাদেশের পক্ষ থেকে সেইখানে সাইডলাইনে বা ওইখানে একটা দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছিল। সেটি হয়নি। সেইখানে আমরা দেখেছি যে বিশ্ববরেণ্য অনেক নেতাই ডক্টর ইউনূসের সাথে তারা দ্বিপাক্ষিক আলোচনা করেছেন, সাইডলাইনে তাদের আলোচনা হয়েছে, কিন্তু ভারত সেটি হয়নি। এবং ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশের ব্যাপারে এবং এই হাসিনা ইস্যুতে বা পতিত সরকারের ইস্যুতে তারা একেবারেই খোলামেলাভাবে স্পষ্টভাবে তারা কিন্তু প্রকাশ করেছে। এটি দুই দেশের সম্পর্কে যখন একটা টানাপোড়েন হয়েছে, এবং আপনি দেখেন জয়শঙ্করের সাথে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকেও কি তারা অসুবিধা মনে করছেন, চ্যালেঞ্জগুলো, সেগুলো খোলামেলা তুলে ধরেছেন। ভারতের পক্ষ থেকেও সেগুলো তুলে ধরা হয়েছে এবং আশাবাদ ব্যক্ত করা হয়েছে এইগুলো মানে রিজলভ করার ব্যাপারে। ট্রাম্পের সাথে মোদি সাক্ষাৎকারে মোদি ট্যাক্টফুলি অ্যাভয়েড করে চলে গেছে। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ ইস্যু, বিশেষ করে শেখ হাসিনাকে ইস্যুকে কেন্দ্র করে, বিশেষ করে জাতিসংঘ যখন শেখ হাসিনাকে এই গণহত্যার সরাসরি দায় যখন আরোপ করেছে, গণহত্যার জন্য আয়নাগর, গুম, খুন, এখন তিনি তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি হয়ে গেছেন। এটা কিন্তু আর এখন অস্বীকার করতে, এটা বাংলাদেশ সরকারের অভিযোগ না, এখন আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক তিনি এর ভারতের পার্লামেন্টেও বোধহয় বিরোধিতা হয়েছে এখন বিরুদ্ধে। আমাদের আজকে একটা নিউজ দেখলাম যে ভারতের ৬২% লোক মনে করে যে এই মুহূর্তে শেখ হাসিনাকে আর ভারতে মানে আশ্রয় দেওয়া ঠিক হবে না। তো এইটা তো এই ভারতের জন্য এটা একটা বড় সংকট। এবং শেখ হাসিনা এবং তার যে পতিত সরকারের যে সমস্ত সদস্যরা আছে, আওয়ামী লীগের সদস্যরা আছে, তাদের সেইখানে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত খুব বেশি দূর আগাতে পারবেন। আরেকটা জিনিস আপনি দেখেন যে ভারতের কিন্তু দক্ষিণ এশিয়ার যে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনি বলেন, সেই সম্পর্কের ক্ষেত্রে ভারত তার আধিপত্যবাদী মনোভাবের জন্য, বড় ভাই সুলভ দাদাগিরি মনোভাবের জন্য কারো সাথে কিন্তু তারা সম্পর্ক বজায় রাখতে পারেনি। ইভেন আপনি দেখেন সর্বশেষ মালদ্বীপের সাথে, মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর সেই মালদ্বীপের মতো একটা ছোট্ট দেশ ভারতকে কিন্তু মোটামুটিভাবে একেবারে একটা বড় রকমের ধাক্কা তারা দিয়েছে। নেপালের কথা আমরা, ভুটানের কথা বলি, শ্রীলঙ্কার কথা বলি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে কোনো দেশের সাথেই ভারত মানে শেষ পর্যন্ত তাদের যে প্রতিবেশী সুলভ সম্পর্ক বা আঞ্চলিক একটা শক্তি হিসাবে ভারতের যে অবস্থান সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। বাংলাদেশের সাথে তারা এটা ধরে রেখেছিল, কারণ বাংলাদেশকে তারা শেখ হাসিনা সরকারকে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় রাখার জন্য যে পৃষ্ঠপোষকতা দিয়েছিল এবং পৃষ্ঠপোষকতার বিনিময়ে তারা যা অর্জন করেছিল, সেই অর্জনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাথে একটা সম্পর্কের ব্যাপার ছিল। এখন আজকে যেটি হচ্ছে, এই যে তিস্তা নিয়ে আপনি যেটি বললেন একটু আগে, উনি অনেক চমৎকারভাবে সেটি বললেন যে বিএনপির রাজনৈতিক কৌশল হিসাবে তারা তিস্তাকে, এখানে বিএনপির 5টি জেলার, ওইখানকার 5টি জেলাকে যে জাগো বাহে তিস্তা মা চাই, এই স্লোগান নিয়ে তারা কিন্তু একটা কর্মসূচি সেখানে পালন করছে। এবং ভারত মানে পরিণামে এই তিস্তার ব্যাপারে তারা কোনো মানে সিদ্ধান্ত নিবে কিনা, কিন্তু বিএনপি যে লক্ষ্য নিয়ে এই কাজটি করছে সেটা কিন্তু তারা মোটামুটিভাবে একটা সফল হচ্ছে। একদিকে তারা জাতিকে একটা মেসেজ দিতে পারছে, এবং গত 15 বছরে বাংলাদেশের পক্ষ থেকে যে ভারতকে আমরা নিঃশর্তভাবে যে অনেক কিছু দিয়ে এক ফোঁটা পানিও যে সরকারিভাবে নিশ্চিত, এই বক্তব্যটা তারা আবার জনগণের সামনে নতুন করে উপস্থাপন করছে। এবং একই সাথে ভারত যে আমাদের শুষ্ক মৌসুমে পানি প্রবাহ বন্ধ রেখে, যখন এই যে একটু আগে যেটি বলেছেন, যখন তাদের উদ্বৃত্ত হয় সেটি আমাদের জন্য সংকট তৈরি করার জন্য, সেটা তো আপনি সৎ প্রতিবেশী সুলভ আচরণ না। ওনার অঞ্চলে যেটি এইবার আপনি একটু আগে বলেছিলেন, সেই যে বন্যার ভয়াবহতা আমরা দেখেছি, যেটা সেখানে এটা তো প্রকৃতি সৃষ্টি করে নাই, মানব সৃষ্ট বন্যার কবলে পড়েছিল এই দেশের মানুষ। তো ভারতকেও এটি বুঝতে হবে, এটা ভারত সৃষ্ট, যে ভারত সৃষ্ট, ভারতকেও বুঝতে হবে যে তিস্তাতে পানি কিন্তু অনেক গড়িয়েছে, সেই গড়ানোর সাথে সাথে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের জনগণের অবস্থান, বিশেষ করে আজকের এই যে তরুণ প্রজন্ম, যেটা যারা একটা উলটপালট করা, ইতিহাস উলটপালট করা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের এই ভারত সম্পর্কে তাদের কি দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, এটা ভারতকে বুঝতে হবে। এবং সেইভাবেই তাদের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি
বা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে ভারতকে সেটা বিবেচনায় নিয়ে যেতে হবে। এবং যদি না নেয় তাহলে ভুটানে যেরকম হয়েছে, নেপালে যেরকম হয়েছে, শ্রীলঙ্কাতে যেরকম, মালদ্বীপে যেরকম হয়েছে, ভারতের অবস্থান একই রকম বাংলাদেশের ক্ষেত্রেও হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু বদিউর রহমান আপনার কাছে আসতে চাই অন্য একটা বিষয়ে, যে আজকে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি এর সাথে এই মন্তব্যের সাথে আমি কিছু যোগ করি যে 21শে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির কারণে স্টল বন্ধ, এবং এর আগেও একটি বইকে কেন্দ্র করে একটি স্টল বন্ধ করা হয়েছে। হুমকির মুখে ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ ঘোষণা, টাঙ্গাইলের মধুপুরে লালন উৎসব বন্ধ ঘোষণা, একই জেলার গোপালপুরে ঘুড়ি উৎসব বাতিল, পহেলা ফাল্গুনে টাঙ্গাইলের ভুয়াপুরে ফুলের দোকান ভাঙচুর, রাজধানীর উত্তরায় বসন্ত উৎসব বাতিল, চট্টগ্রামে বসন্ত উৎসব বন্ধ, দিনাজপুর এবং জয়পুরহাটে নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ ঘোষণা। তো সবই করেছে এই মব সৃষ্টিকারীরা। তো এবং এটি কিন্তু খুব অল্প সময়ে ঘটে নাই, বেশ বিগত কয়েক মাস ধরে ঘটে আসতেছে। এর সাথে আপনি একটু আগে উল্লেখ করেছিলেন ইন্টারমিডিয়েট পরীক্ষার কথা, আরও কিছু ঘটনার কথা। তো সব কিছু মিলিয়ে বলে যে এই মব সৃষ্টিকারীরা এই পর্যন্ত গত 6 মাসে কারো বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম কি আমরা দেখেছি? বা যদি ব্যবস্থা না নেওয়া হয় কেন নেওয়া হচ্ছে না? আজকে কেন বলতে হচ্ছে যে ব্যবস্থা? আপনার এই প্রশ্নের আগে আমি শেখ হাসিনার প্রত্যার্পণের যে ইস্যুটা আসলো, প্রফেসর সাহেব যেটা বললেন যে আন্তর্জাতিকভাবে তো তার বিরুদ্ধে এখন রিপোর্ট হয়ে গেছে, তাড়াতাড়ি ভারতে ফেরত দেওয়ার ওটা। আপনি কি এই সত্যতা বের করতে পারবেন? কেউ কি জুলাই ঘোষণার মধ্যে বা পরের অংশের মধ্যে এটা আসবে যে শেখ হাসিনাকে ওইখানে আলাপ করে পাঠানো হইল কোন প্রেক্ষিতে? এটাতে কার কি ভূমিকা সেটাতে আপনি আসবেন কি না? হোয়াই শি ওয়াজ সেন্ট দেয়ার। লোকে বলে শেখ হাসিনা পালাইছে। আমার পাশে বস্তির পোলাপানিরও স্লোগান দেয়, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আমি তো এটার যদি ভিন্নভাবে শেখ হাসিনা তো পালায় নাই। পালাইলে এরকম প্লেনে করে কেমনে যায়? পালানোর জিনিসটা তো অন্যরকম। ইরানের রেজা শাহ পাহলভি নিজে প্লেন চালাইতে পারে, সে নিজে চালাই চলে গেছে, সেটা পালানো হইতে পারে। হাসিনা তো হেলিকপ্টার চালাতে পারে নাই, তাহলে সে পালাইল কোথায়? কেন সেখানে গেল? এখন ফেরত চাচ্ছেন কেন? এখন আন্তর্জাতিক এত কথা আসছে, তাহলে ওই তখন যে গেল সেটাও একটু বিবেচনা নেওয়া দরকার, যে কারা, কেন, কিভাবে, কি কারণে। আবার ইন্ডিয়ার সাথে না বলে কি পাঠানো গেছে এভাবে, বা কথাবার্তা হয়ে গেল, সেইটাও একটু উন্মোচন হওয়া দরকার। মবের যেটা বললেন, এই সরকারের, আমি এর আগে বলছিলাম, এখনও বলি, একটা এনজিওগ্রাম সরকার। কতগুলো এনজিও আর ইউনূস সাহেবের গ্রামীণের গ্রাম, এনজিওগ্রাম সরকার। তো এনজিওগুলোর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি বা রাষ্ট্র চালানোর ক্ষমতা কতটুক থাকে? একটা সংস্থা, বাইরের থেকে টাকা আসে, হিসাব নিকাশ কিছু নয়শো হয়, কিছু এভাবে দেয়, সেটা তারা সব সরকারে আছে, তাহলে যা হওয়ার তা দেখবেন। এক কথা। মবের বিষয়টা আমার তো কিছু কিছু কাণ্ডে মনে হচ্ছে সরকার নিজেই, এই জন্য আবার সরকার আজকে পা ভেঙে দিয়ে না ঢুকায় না মারে কে জানে, সরকার নিজেই এই জিনিসগুলো সায় দিচ্ছে। আপনি 5ই ফেব্রুয়ারির ঘটনাটা দেখেন, অ্যানাউন্স করে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে আসবে, এবং কি ওই এটা কি ভাঙে যে ওটা জোগাড় হয়েছে, এই জোগাড় হয়েছে, সব বলতেছে। আমার মোবাইলের মধ্যে আবার ফেসবুকও নাই, ব্যাকবুকও নাই, এগুলোর মধ্যে ওইসব কিছু তো পাই না, পরে যেটুক টিভিতে বা বাইরে শুনি। তো ওইটা জানার পরেও সরকার তো রাষ্ট্র, হাসিনা ইউনুসবাজি করছে, ইউনুস কি পাল্টা হাসিনাবাজির জন্য ওই বাড়ি ভাঙ্গাটাতে চুপ থাকবে? তখন কোনো অ্যাকশান নেওয়া হয় নাই কেন? তো একটা বাড়ি যদি একটা সরকার রক্ষা করতে না পারে মবের থেকে, তাহলে বাকিগুলো কেমনে হবে? সবগুলো আগের মতো, বিচারক নামাইতে হবে, হাইকোর্টে ঢুকে গেল, পরীক্ষা চাওয়া হবে, সেক্রেটারিয়েটে ঢুকে গেল, এক একটা করতেছে। অতএব এখন যেটা ধমক দিচ্ছে, এটা হইল 5 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার পরে, হাসিনার বাড়ি পোড়ানোর পরে যখন একটা বিবৃতি দিল, সেটা হলো আগেরটা আগে সেরে ফেলো, পরে যাইয়া এটা ঠিক হয় নাই বলবো। ঠিক এই নীতিতে যদি সরকার চলে, জানমালের নিরাপত্তার মধ্যে সরকারের মতো
কাজ করতে না পারে তাহলে যা হওয়ার তাই হবে। সেই জন্য এইগুলো করছে আপনার। এটা অনাকাঙ্ক্ষিত, ওই যে বই বন্ধ হইলেও পর বলল কি অনাকাঙ্ক্ষিত। এই জাতীয় বিবৃতি সর্বস্ব কথাবার্তা দিয়ে সরকার চলে না, এগুলা রাজনীতি চলে, একজন না দুজন না পার্টির রাজনীতি চলে। বেশিরভাগ রাজনৈতিক দল আছে না বাংলাদেশে, নিজের নাম একটা ওই আছে, আর কেউ নাই। হ্যাঁ, তো সেই দিক থেকে বললে সরকার এখন যেন বলছে এই জন্য বাঁচাচ্ছে, গা বাঁচাচ্ছে, ফেস সেভ করতেছে, আমরা বলতেছি, কিন্তু হোয়ার ইজ অ্যাকশন আপনি ঠেকাইতে তো পারছেন না। আর তার মধ্যে আরেকটা মজার জিনিস দেখেন, কৌশলগতভাবে এগুলা বলাও তো বড় ভয়ঙ্কর হয়ে যায়, যে আবার এগুলা কোনখান দিয়ে কোন ঝামেলায় ফেলে। কারণ সরকারের লোকজনের চাইতেও তাদের প্রেস রিলিজের মধ্যে তাদের সেক্রেটারি এগুলো আরও বেশি সুন্দর করে গুছাইয়া অন্য কথাও বলে। তো সেটা হলো আর্মিকে তো, সশস্ত্র বাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে, প্রথম 2 মাসের মধ্যে বলে তারপরে তো বাড়াচ্ছে। তো সেই পাওয়ার থাকার পরেও তো কাজ হচ্ছে না, হোয়াই নট? এটা একটা বিরাট কোশ্চেন। আপনার আমাদের সর্বশেষ ভরসা কোথায়? সৌশৃঙ্খল বাহিনী সেখানে যায়, এবং জামাত পর্যন্ত নিজকে এলিভেট করার জন্য বলে আমরা আর্মির মতো দেশপ্রিয়, দেশপ্রেমিক বলে না? হ্যাঁ বলেছেন, বলেছে তো। কেন বলে? প্রত্যেকে জোলটা নিজের পাতে টানে যখন যাকে ব্যবহার করে। কই জামাত এখনও ক্ষমা চায় না, দেশের স্বাধীনতা স্বীকার করে না, তারা যেটা বলে তারা আর্মিকে নিয়ে আসতেছে আমরা আর্মির মতো দেশপ্রেমিক। তো এই জাতীয় কথাবার্তাগুলো এখন তো যা অবস্থা হয়ে গেছে, যে যেমন পারে। আমি ভাবতেছিলাম যে এই সুযোগে ছেলেপেলেরা তো একটা ইয়ে করতেছে, আপনি এটা দেখেন না এখন কি ডেভিল হান্ট বলছে না, কি একটা নাম বাইরে, হ্যাঁ অপারেশন ডেভিল হান্ট। আচ্ছা, অপারেশন ক্লিন হার্টও তো আমরা দেখছি খালেদা জিয়ার আমলে, সেই সময়। পরে তাদেরকে আবার কি নিউটিয়ে দিল, যেগুলো মানলো, তখন ক্লিন হার্ট হইলো হৃদয় পরিষ্কার করবে। এখন ডেভিল হান্ট, হুইজ অ্যাঞ্জেল অ্যান্ড হুইজ ডেভিল, নামটার মধ্যে একটা বিশ্রী রকমের তাৎপর্য রয়ে গেছে। ডেভিল হান্ট তার মানে আপনি যাকে হান্ট করবেন সেই ডেভিল। হাউ কাম? আমাকে ধরে আজকে নিয়ে যাবেন, আমি ডেভিল হয়ে যাব? নামটাই তো একটা জঘন্য নাম, তাও কবে করলেন? অনেক কিছু ঘটনার পরে করতেছেন। তা করে যদি আপনি করতে পারেন, এটা ঘটনাটা যদি এমন হয় যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, ছাত্রলীগ নিষিদ্ধ, তারা সব করে রব, হাসিনা বনাম বাকি সব, এখন যদি শুধু ওগুলা ধরার জন্য ডেভিল মনে করেন, তাহলে কিন্তু আলটিমেট ফলটা ভালো হবে না। আপনি প্রকৃত ডেভিল ধরতে গেলে তো দুলবেন। আর নামটা এরকম কে পঞ্চ করে, ডিকশনারি মিটিংয়ে যান ডেভিলটা কি, এটা তাৎপর্যটা কী? একটা মানুষ অ্যারেস্ট করে নিচ্ছেন, আগে এমপি ছিল, তো সে কি ডেভিল নাকি? তার দোষ প্রমাণ হোক বিচারে তারপর। এখন কঠিন অবস্থা হয়ে যাচ্ছে সরকার। আমার যেটা মনে হচ্ছে, ইউনূস সাহেবের উপর আমার যে অত্যন্ত আকাশচুম্বী ভরসা ছিল, আন্তর্জাতিক সুনাম থেকে শুরু করে, বিশেষত আই ওয়াজ হাইলি ইমপ্রেসড যখন উনি নোবেল পাওয়ার পরে বঙ্গভবনে বক্তৃতায় বললেন যে 2টা জিনিস আমাকে ইমপ্রেস করে। একটা, উনি রাষ্ট্রপতিকে বলতেছিলেন যে আপনি সবার কথা শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনায়। আমি এটা আরেক টেলিভিশনে বলছি যে ইউনূস সাহেবকেও আমি বলবো সবাই শুনবেন, সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনায়। কিন্তু প্রবলেম হয়ে গেছে, আমার মনে হয় না ইউনূস সাহেব এখন তার নিজের বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারতেছেন। উনি যে প্রথম এয়ারপোর্টে বলছে ছাত্ররা আমার নিয়োগকর্তা, জনগণ সমর্থক, এই নিয়োগকর্তার কথার বাইরে বোধহয় উনি যেতে পারতেছেন না। অতএব লেজে গোবরে হচ্ছে সব, আর বাকি কেউ শক্তভাবে তাকে গাইড করবে তেমন লোক তো নাই। এক। দ্বিতীয় হলো, উনি যে আশাবাদটা ব্যক্ত করছিলেন, সবাই খুশি হয়েছিল এই দেশের, যে উনি বলছিলেন ওই সময় ভাষণে যে বাংলাদেশটাকে উনি এমন অবস্থায় দেখতে চান যে পৃথিবীর অন্য দেশের লোকজন বাংলাদেশের পাসপোর্টের জন্য লাইন ধরবে। কিন্তু এখন তো সেটা কি, এখন তো বিখ্যাত দরকার নাই, কুত্তা সামলা। এখন যে অবস্থা হচ্ছে, মনে হচ্ছে যেন আগে জুন পর্যন্ত বললো, অনেকগুলো কমিশন করলো, এখন তো চাচ্ছে যে আচ্ছা সবাই সংস্কার বেশি না চাইলে ডিসেম্বরের নির্বাচন দিয়ে সেফ এক্সিট বোধহয় চাচ্ছে। এখন এই সেফ এক্সিটটাকে সেফ রাখার জন্যই কিছু ঘটে যাওয়ার পরে বিবৃতি দেবে, বাট কাজের বেলায় কিছু হচ্ছে না।
ভীষণ দুর্বল এবং ব্যর্থ বলা চলে যেতে পারে আর কি। তবে ওনার সুবিধা আছে, ওনার সুবিধা হইলে এখন যদি এগুলো নাও হয়, তাড়াতাড়ি ভোট দিয়ে উনি চলে যান, তাহলে উনি বলতে পারবেন যে আমি কিন্তু এতগুলো 15টা না কয়টা কমিশন করলাম, তো সেগুলো হইলো ওই যে অ্যানজিওগ্রাম যেটা হার্টে করে, কয়টা ব্লক পাইলাম, কোনটা কিভাবে হবে সেগুলো, আর কিছুটা স্টাইল আছে বাইরের থেকে আনলে এগুলা, যে আমাকে তো সময় দেওয়া হয় না, করা হয় না। রাজনৈতিক সরকার তো পরে এগুলো করতেও যাবে না, নিজেদের সুবিধা না হলে করবে না, এটা খেয়াল রাখেন। যদি করতো, আমি আগেও বলছি এখনও বলি, তাহলে 3 জোটের রূপরেখা অনুযায়ী শাহাবুদ্দিন সাহেব আনার পরে সেটা করে নাই কেন? পলিটিক্যাল গভর্নমেন্ট চেয়ারে আসলে অনেক দায়বদ্ধতা থাকে, এদেরকে গুন্ডা ভান্ডা পালন করতে হয়, সুবিধা দিতে হয়। আগে একরকম কথা বলে, শেরে বাংলা ফজলুলের চাইতে জনদরদি কয়জন আছে? উনিও যুক্তফ্রন্টে ভোটের আগে 21 দফার সেই সময় বলছিলেন যে এটা দেব, ওইটা দেব, এটা করব। যে ক্ষমতা আসছে তখন কিন্তু উনি আবার পরে বলছেন যে আপনারা শীতল ফিটার দেখছেন তো, শীতল ফিটার উপরেরটা কি সুন্দর ফকফকা, আমি ক্ষমতা আসার আগে তো ওইটুক দেখে বলছিলাম, কিন্তু এখন পিঠা পাতিলের সাথে যেটা লেগে থাকে ওটার মধ্যে যে কি দাগ, ওটা তখন দেখি নাই, সব দেওয়া যাবে না। বঙ্গবন্ধু এসে কি বলল, আমি 3 বছর কিছু দিবার পারবো না, তারপরে যাইয়া সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে নিজে বাকশাল। 3 মিনিটের মধ্যে বাকশাল করে নিজেও মরল, দেশ ডুবাইল, আর ওনারও পরিণতি সেটা হলো। এগুলো খেলা কিছুটা হইল আপনার আল্লাহ তরফিও ব্যাপার থেকে, আর আমরা জাতি হিসেবে এটা করতেছি। আমার তো ভয় হচ্ছে যে এই যে অবস্থা যাচ্ছে, এই অবস্থাটা ইলেকশনটা ঠিকঠাক মতো দিয়ে দেওয়া পর্যন্ত যদি আরও মারাত্মকভাবে বহাল থাকে, তাহলে ভিন্ন কোনো কিছু ঘটে যায় কি না, বা ভিন্ন কোনো অভিসন্ধি কারো হচ্ছে কি না, নাহলে এত জায়গায় একটা একটা ছোটোখাটো সবগুলো কিন্তু একটা একটা করে হচ্ছে, সব জায়গায় একটা হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস আপনার মারাত্মক ব্যাপার হইলো, আমি বাড়িতেও গত মাসে 3 সপ্তাহে 3 বার গেলাম, একটা কুলখানিতে, একটা জানাজাতে, একটা বিয়েতে। তো যেহেতু টকশোতে আসে, লোকজন দেখে টেকে সেই সুবাদে কথাবার্তা জিজ্ঞেস করে, বলে। মানুষের বিবেকটাতে বুদ্ধি কিন্তু আছে, বলতেছে যে এখন যাদেরকে ডেভিল হান্ট নামে আনতেছে, বলে যে তারা তো ওখানে মিশে যাচ্ছে, মিশে গেছে, ওদের সাথে তো এরা এখন এক হয়ে যাচ্ছে। আমি একটা ব্যাপারে আমার ব্যক্তিগত সাহায্যের জন্য ওই রকম এখন যারা একটু বেশি, এখন তো সরকারের উপরের দিকে বা নিচের দিকে মূলত তো এটা বিএনপি জামাত সরকার, তারাই চালাচ্ছে। আমি বললাম যে আমার এইটুকু কী করে দেওয়া যাবে, বলে যে এটা তো আমাদের দুস্থ মানুষ, আগে যে অন্যায় করি আমারটা নিয়ে গেছে, সেটা হইলো এই আওয়ামী লীগ বা ছাত্রলীগ জাতীয়, তারা বলে যে ওগুলো তো আমরা তো, তারা আপোষ হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছেও জানতে চাই যে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন, কলা অনুষদের ডিন হিসেবে আছেন। তো এই যে মব সৃষ্টিকারী যারা, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে আসলে ছাত্র পরিচয়েই মবগুলো সৃষ্টি হচ্ছে। তো স্যার, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এবং বা একাধিক ঘটেছে, এবং তিতুমিরেও ঘটেছে, এবং সারা বাংলাদেশেই ঘটছে কিছু। তো স্যার, শিক্ষক হিসেবে আপনি কি এটি একটু যদি বলেন যে কেন আসলে তারা এগুলোতে জড়াচ্ছে? দেখেন, ওই একটু আগে উনি বলেছিলেন যে বলার অপেক্ষা রাখে না যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে ছাত্ররা একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন, কিন্তু আমাদের ছাত্রদেরকে এই ধারণাটি দেওয়া হয়ে গেছে যে 15 বছর 16 বছর ধরে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে বা নিজ নিজ জায়গা থেকে যারা আন্দোলন সংগ্রাম করছে, এগুলো কোনো কিছুই না। একটা যে কোনো একটা আন্দোলন সংগ্রাম যেটাই হয়, এটার একটা পাটাতন তৈরি হয় অনেক দিন ধরে, সেই পাটাতনের অস্তিত্বটা অস্বীকার করার একটা ধারণা এদেরকে দেওয়া হয়েছে, এবং সেটি দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন জায়গা থেকে। ফলে ছাত্রদের কাছে এটি ধারণা হয়ে গেছে যে আমরা হাসিনার মতো স্বৈরাচারকে আমরা দেশ থেকে বিদায় করে দিয়েছি, ফলে আমরাই এখন যেটা বলি সেই ধরনের এই ধরনের একটা মানসিকতা আমাদের ছাত্র সমাজের মধ্যে তৈরি হয়েছে, এবং এই তৈরি করার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এটার মধ্যে দায় আছে, এবং এটার দায় আমরা অস্বীকার করতে পারবো না। এখন দেখেন, এই যে ছাত্ররা যারা একটু আগে বলেছেন যে চিফ অ্যাডভাইজার কথায় কথায় তাদেরকে নিয়োগকর্তা বলে যাদেরকে স্বীকৃতি দেন,
সেই ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই রাজনৈতিক দল গঠন করতে যেয়ে নিজেদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা অন্তর্বিরোধ, কোন্দল সেগুলো মধ্যে এখন মব যেটি সৃষ্টি হয়েছে, আপনারা সেই মবটি আমাদের সরকার মানে 5 আগস্টের পরই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন বিভিন্ন জায়গায় ক্ষেত্রে এই মব, এবং এটা একটা মব জাস্টিস নামের মধ্য দিয়ে এই ধরনের কার্যক্রম হয়েছে। কিন্তু এই কার্যক্রম আসলে জাস্টিস না বলে মব ভায়োলেন্স বলেন জাস্টিস বলেন, যেটা করে তারা এটা করেছে। করার ফলে এখন যেটা হয়েছে, আমি আপনি একটু আগে বলেছেন আমার পরিচয় জ্ঞাপক হিসাবে যে ডিন, আমি বিভিন্ন ছাত্রদের অনুষ্ঠানে যাই এবং সেই অনুষ্ঠানে যে আমি একটা কথা সবসময় বলার চেষ্টা করি যে 24-এ তোমরা আমাদেরকে যা উপহার দিয়েছো, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মানে 3 যুগের যে অবস্থান, সেই 3 যুগে আমি ছাত্রদের যে ঐতিহাসিক ভূমিকা দেখেছি, সেই ভূমিকার সাথে যদি তুলনা করা হয় 24-এর এটা মানে প্রত্যেকটাই একটাকে আরেকটা সুপারসিড করেছে, কিন্তু 24টা অনর। কিন্তু এই 24 অর্জনের মধ্য দিয়ে ছাত্র সমাজ এই দেশের মানুষকে জেনজির কথা আমরা যেটা বলি যে মানুষের মনের যে গহীনে তারা যে স্থানটা করে নিয়েছিল, এই মব জাস্টিসের মধ্য দিয়ে অর্ধেক অর্জন তারা কিন্তু নষ্ট করে ফেলেছে। এবং আমি তাদেরকে বলি, সবসময় বলার চেষ্টা করি যে আমরা প্রত্যাশা করি তোমাদের কাছ থেকে একটা যৌক্তিক আচরণ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে না। এবং এইটা না হওয়ার কারণে যেটি হচ্ছে যে সেটা হলো যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা বললেন, যে আপনি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে 7 কলেজের সাথে, ইভেন আমার মেয়ে পড়ে একটা সিটি কলেজে পড়ে, সেখানে সেই সিটি কলেজ, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ, এই 3টার যে বিরোধ, এই বিরোধের কারণে তাদের ক্লাস মানে আপনি আজকে ক্লাস আছে তো কালকে নাই, কালকে আছে তো পরশুদিন নাই। এখন এই শিক্ষার্থীরা যে অর্জন করেছে তাদেরকে মাথায় তুলে আমরা করছি এবং এটাই করতে চাই, কিন্তু একই সাথে তাদের এই আচরণের জন্য যদি অ্যাকাউন্টেবল না করা যায় তাদেরকে, আপনি যদি তাদের জন্য কোনো একটা মানে টেনে ধরার যদি কোনো না করেন, তাহলে প্রজন্ম হিসাবে এই যে যারা এই অর্জনের জন্য যাদের আমরা ইতিহাসে স্থান দিয়েছি, তারা কিন্তু ইতিহাসের অন্য জায়গায় কিন্তু তারা নিক্ষিপ্ত হয়ে যেতে পারে। এটা ছাত্রদেরও উপলব্ধি করতে হবে। ছাত্রদের ইমোশন নিয়ে আমরা যারা রাজনীতি করি বা ছাত্রদের ইমোশন নিয়ে আমরা যারা আমাদের উদ্দেশ্য চরিতার্থ করতে চাই, তাদেরকেও এটা উপলব্ধি করতে হবে। একটা বড় জেনারেশন, এই জেনারেশনটা যদি মানে ইয়ার মধ্যে, আপনি ধরেন ছাত্রদের রাজনৈতিক দল হচ্ছে, আমরা গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে সাধুবাদ জানাই আমরা, কিন্তু এই ছাত্রদেরও কিন্তু মনে রাখতে হবে যে 69-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা কিন্তু করেছিল, 90-এর মানে গণ আন্দোলনে এরশাদ বিরোধী এই ছাত্রদের কিন্তু ঐতিহাসিক ভূমিকা ছিল, কিন্তু এর পরপরই কিন্তু জাতীয় রাজনৈতিক দল গঠন করে সেই ছাত্ররা কিন্তু ওইভাবে করেছিল। ফলে আমাদের চিন্তা চেতনায় এই ছাত্রদেরও এই বাস্তবতাটা উপলব্ধি করতে হবে, এবং তারা ইতিহাসে যে স্থানটা করে নিচ্ছে আমরা চাই না তাদের কোনো কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটা বিতর্কিত। ফলে মব জাস্টিস বলেন আর মব ভায়োলেন্স বলেন, এইগুলোর ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে। ধন্যবাদ স্যার, আমাদের সময় শেষ, আমরা আজকের মতো শেষ করব। প্রিয় দর্শক, আগামী 21শে ফেব্রুয়ারি থেকে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি নতুন আঙ্গিকে হাজির হবে। এই শুভক্ষণে আপনাদের জানাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এনটিভির ফলোয়ার 52 মিলিয়ন ছাড়িয়েছে। এর মধ্যে ফেসবুকে ফলোয়ার সংখ্যা 25 মিলিয়ন, ইউটিউবের ফলোয়ার 22 মিলিয়নেরও বেশি, টিকটকে এনটিভির সাথে সার্বক্ষণিক আছেন 1 মিলিয়ন, আর ইনস্টাগ্রামে এই সংখ্যা 8 লাখ। আপনাদেরকে এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।